দেখো, ওই বউটা হাত নেড়ে ডাকছে আমাদের। কথাটা বলেই স্তুতি শিউলিকে একটু ঠেলে বাঁ দিকটায় ইশারায় দেখালো। তাই শিউলি তাকালো সেই দিকে, আর তাকাতেই দেখলো একটা মাঝবয়সী বউ হাত নেড়ে ডাকছে ওদের। দেখেই শিউলি দাঁড়িয়ে পড়ল। তারপর কি মনে হতে স্তুতিকে নিয়ে এগোলো বউটার দিকে। বউটা ঘরের দরজায় হেলান দিয়ে বসেছিল। নদীর ধারে ঘর ওর, তাই হয়তো দরজায় বসে বসে হাওয়া খাচ্ছিল। যা হোক, স্তুতিকে নিয়ে শিউলি বউটার কাছে পৌঁছতেই সে স্তুতিকে দেখিয়ে প্রশ্ন করলো শিউলিকে, এটা কে হয় তোর? আমার মেয়ে। কেন? শিউলির উত্তর শুনেই বউটা আবার প্রশ্ন করলো, এখানে কেন এসেছিস? নদীতে পুজোর ফুল ফেলতে। শিউলির উত্তর শুনে এবার বউটা চৌকাঠ ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর একটু চুপ করে থেকে বলল, আমাকে সবাই শিবানী মা বলে, এটা আমার বাড়ি। এই নদীর ধারে একাই থাকি আমি, আর সাধনা করি। সেই কিসের সাধনা? ওসব জেনে তোদের কাজ নেই। যেটা বলার জন্য ডেকেছিলাম আমি তোদের, সেটা হলো, আজ থেকে 36 দিন পর, মানে 37 দিনের দিন তোর মেয়ের বিরাট এক ফাড়া আছে। সাবধানে রাখবি ওকে। শিবানী মায়ের কথা শুনে এবার আঁতকে উঠল শিউলি। বলল, সে কি? কি করে বুঝলে তুমি? তুমি কি হাত দেখতে পারো নাকি? সেসব জেনে তোর কি হবে? যা বলছি সেটা মন দিয়ে শোন। ওই দিন তোর মেয়ের প্রবল মৃত্যু যোগ আছে। তাই কথা শেষ করতে পারলো না শিবানী মা। তার আগেই দেখলো যে স্তুতি শিউলির হাত ধরে টেনে নিয়ে এগোতে শুরু করেছে রাস্তার দিকে। তাই চুপচাপ হয়ে গেল। এদিকে স্তুতির টানে এগোতে এগোতে শিউলি গিয়ে উঠল রাস্তায়। তারপর কোনো মতে হাতটাকে ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করলো, বউটার কথা তুই শুনতে দিলি না কেন স্তুতি? শোনো মা, এরা সব ঠক, বুঝলে না? আমাদের কাছ থেকে পয়সা খেচার ধান্দা করছিল। স্তুতির কথা শুনে এবার শিউলি দাঁড়িয়ে পড়ে বলল, না স্তুতি, তুই এটা ঠিক করলি না। এইরকম একটা কথা শুনে আমি চলে যেতে পারবো না। তুই বরং এখানে দাঁড়া, আমি শুনে আসছি বউটা কি বলছে। না মা, তুমি কোনো মতেই ওখানে যাবে না। তুমি যদি গেছো, তাহলে আগামী রবিবার ছেলের বাড়ির সামনে আমি কিছুতেই বসবো না। স্তুতির কথা শুনে শিউলি কি করবে বুঝে উঠতে পারলো না। তাই চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল। দেখে স্তুতি নরম গলায় বলল, শোনো মা, কারণ মৃত্যু এভাবে কেউ বলে দিতে পারে না। মানুষ সায়েন্স পড়ে কত এগিয়ে যাচ্ছে, আর তুমি কিনা এসবে বিশ্বাস করছো? চলো তো বাড়ি চলো। কথাটা বলেই স্তুতি শিউলিকে এক প্রকার ধরে বেঁধেই নিয়ে গেল বাড়িতে। এদিকে বাড়িতে পৌঁছে শিউলি সব কিছু বলল স্বামী সুদর্শনকে। শুনে সুদর্শনও বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে স্তুতি এসবে কান দিতে রাজি নয়। তাই ওরা ঠিক করলো যে ওকে লুকিয়ে কোনো বড় জ্যোতিষীর কাছে যাবে। সেই মতো খোঁজ খবর করে 2-3 দিন পর এক জ্যোতিষীর কাছে গেল ওরা দুজন। সেই জ্যোতিষীও সবকিছু শুনে স্তুতির জন্মের দিনক্ষণ নিয়ে গুনে টুনে ওই এক কথাই বলল। তবে সঠিক দিনটা বলতে পারল না। শুধু বলল ওই সময়টাতে বড় একটা ফাঁড়া আছে স্তুতির। সাথে এও বলল যে যজ্ঞ করালে ফাঁড়া কেটে যাবে বলে বিরাট এক ফর্দ দিল ওদের। দেখে সুদর্শন আর শিউলির মনে হলো যে জ্যোতিষী শুধু পয়সার ধান্দা করছে। তাই ওরা অন্য এক জ্যোতিষীর কাছে গেল, কিন্তু সেখানে গিয়েও সেভাবে সন্তুষ্ট হতে পারলো না। তাই একদিন স্তুতিকে লুকিয়ে ওরা গেল শিবানী মায়ের কাছে। কিন্তু গিয়ে দেখলো নদীর ধারের ওই বাড়িটাতে তালা দেয়া আছে। তাই হতাশ হয়ে ফিরে এলো। এদিকে এইসবে 20টা দিন কেটে গেল। তাই সুদর্শন আর শিউলি বেশ অস্থির হয়ে পড়ল। তাই ঠিক করলো ওরা যে একজন বড় জ্যোতিষীকে দিয়ে যজ্ঞ করাবে। কিন্তু স্তুতিকে বলতেই সে আবার বোঝালো বাবা মাকে। বলল সে একদম সুস্থ স্বাভাবিক আছে, তাই কোনো রকম চিন্তার কারণ নেই। কিন্তু শিউলি বা সুদর্শন কিছুতেই মন থেকে কথাটাকে বার করতে পারলো না। তাই স্তুতিকে লুকিয়ে আবার দৌড়ালো এক জ্যোতিষীর কাছে। সে সবকিছু দেখে শুনে ওদের মৃত্যুঞ্জয় জপ করতে বলল।
বলল যদি স্তুতির মৃত্যুর যোগ থেকেও থাকে তাহলে এতে নাকি সেটা কেটে যাবে। শুনে এবার শিউলি আর সুদর্শন স্থির করলো যে এই জপ তারা করবে। কিন্তু স্তুতি এবারও রাজি হলো না, বলল যে তারা এরকম করলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। একটা সায়েন্সের ছাত্রী হয়ে এসব মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। শুনে শিউলি আর সুদর্শন অস্থির হয়ে পড়ল, কিন্তু কিছুই করতে পারল না। এদিকে এইসবে আরো কয়েকটা দিন কেটে গেল। তারপর যখন আর 3টে দিন বাকি, তখন শিউলি ঠিক করলো যে শিবানী মায়ের কাছে আর একবার যাবে শেষ চেষ্টা করতে। তাই সুদর্শনকে নিয়ে সে গেল ওই বাড়িতে। তবে এবার আর ওদের হতাশ হয়ে ফিরতে হলো না, গিয়েই দেখতে পেল শিবানী মাকে। তাই তাকে সব কথা খুলে বলল শিউলি। তার কাছ থেকে ওই কথা শুনে যাওয়ার পর ওরা যা যা করেছিল সব কিছু বলেই হাত জোর করলো শিউলি। মা, তুমি যখন আমার মেয়ের বিপদটা বুঝতে পেরেছো, তখন তুমিই পারবে ওকে বাঁচাতে। আমার মেয়ে কোনো রকম যজ্ঞ বা পুজোতে বসতে চাইছে না, তাই কোনো একটা উপায় আমাদের দাও মা। শুনে শিবানী মা একটু চিন্তা করে বলল, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিস তোরা। আর 3টে দিন মাত্র বাকি, এর মধ্যে আমি কিছুই করতে পারবো না। তবে একটা রুদ্রাক্ষ দিতে পারি, সেটা ওই দিন শুরু হলেই, মানে রাত 12টা হলেই কালো কারে বেঁধে পরিয়ে দিবি মেয়েকে। এখন যদি পারে একমাত্র এটাই পারবে তোর মেয়েকে বাঁচাতে। এই রুদ্রাক্ষের এমন ক্ষমতা আছে যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেলেও সেটাকে আবার টেনে আনতে পারে শরীরে। কথাটা বলেই শিবানী মা উঠে গিয়ে একটা ঝোলা থেকে একটা রুদ্রাক্ষ বার করে নিয়ে এসে শিউলির হাতে দিয়ে বলল, এটা কালো কারে বেঁধে ওই দিন মেয়েকে পরিয়ে দিবি। তারপর ওই দিনটা ঠিকঠাক কেটে গেলে এই রুদ্রাক্ষটা আমাকে ফেরত দিবি। আর যদি কোনো অঘটন ঘটে যায় তখন এই রুদ্রাক্ষটাকে জলে দিয়ে দিবি। শিবানী মায়ের কথা শুনে শিউলি আর সুদর্শনের ভেতরটা ছ্যাদ করে উঠল। যা হোক, ওর কাছ থেকে রুদ্রাক্ষটাকে নিয়ে ওরা দুজনে ফিরে এলো বাড়িতে। তারপর সব কিছু খুলে বলল স্তুতিকে। শুনে স্তুতি কয়েকবার হ্যাঁ না করেও শেষে বাবা মায়ের মনের অবস্থা বুঝে রাজি হয়ে গেল। ভাবলো একটা দিনেরই তো ব্যাপার, রুদ্রাক্ষটাকে না হয় সেদিন গলায় পড়েই থাকবে। এদিকে স্তুতি রাজি হতেই শিউলি আর সুদর্শন ঠিক করলো যে ওই দিনটা ওরা 3জন কেউ বাড়ি থেকে বেরোবে না। রাত 12টা বাজার পর থেকে পরের দিন রাত 12টা অবধি ঘরেই থাকবে। স্তুতি এতেও রাজি হলো। আসলে বাবা মায়ের অবস্থা দেখে ব্যাপারটা মেনে নিল। যা হোক, এরপর 3টে দিন চিন্তা ভাবনার মধ্যে দিয়েই কেটে গেল ওদের। তারপর এসে পৌঁছলো ওই 37 নম্বর দিনটা। শিবানী মায়ের কথা অনুযায়ী এই দিন রাত 12টা থেকে পরের দিন রাত 12টা অবধি ঠিকঠাক কাটাতে পারলেই স্তুতি বিপদমুক্ত হয়ে যাবে। তাই ওই দিন রাত 12টা বাজতেই শিউলি কালো কারে বেঁধে রুদ্রাক্ষটাকে পরিয়ে দিল স্তুতির গলায়। তারপর পরিকল্পনা অনুসারে 3জন একটা ঘরেই শুয়ে পড়ল। এদিকে শোয়ার কিছুক্ষণ পরেই খেয়াল করলো স্তুতি যে সে একা একাই বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। দেখেও তাড়াতাড়ি ফিরতে চাইলো বাড়িতে, কিন্তু অবাক হয়ে দেখলো যে ও কিছুতেই ফিরতে পারছে না, শুধু এগোতে থাকছে রাস্তা দিয়ে। সেই এগোতে এগোতেই একসময় পাড়ার এক প্রান্তে চলে এলো স্তুতি। আর এখানে ও দেখতে পেল কবিতাকে। দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলো স্তুতি, বৌদি, তুমি এত রাতে এখানে কি করছো? চলে যাচ্ছি রে। কোথায়? অনেক দূরে। কেন বৌদি? তোর রজতদা যে থাকতে দিল না আমাকে। সে আবার কি? রজতদা তো তোমাকে কত ভালোবাসে। না রে, সব মিথ্যে। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। কি বলছো বৌদি? হ্যাঁ রে, ঠিক বলছি। তাই তো ও খুন করলো আমাকে। খুন? হ্যাঁ, খুন। আমি এই পৃথিবী ছেড়ে যেতে চাইনি রে স্তুতি, কিন্তু আমাকে বাধ্য করলো তো রজতদা। দেখ, বাড়িতে গিয়ে আমার মৃতদেহ পড়ে আছে মেঝেতে।
এই তো ০.৫ ঘন্টা আগেই আমাকে খুন করলো। মানে তুমি? হ্যাঁ রে স্তুতি, তুই আমার আত্মাকে দেখছিস? অসম্ভব! কেন অসম্ভব? তার মানে তুমি বলছো আমি এখন একটা আত্মার সাথে কথা বলছি? হ্যাঁ, তাছাড়া তুইও তো মারা গেছিস একটু আগে। তুইও তো এখন আত্মা, তবেই তো আমাকে দেখতে পাচ্ছিস তুই। কবিতার কথা শুনে আঁতকে উঠল স্তুতি। আর তারপরে খেয়াল করলো ও প্রচন্ড গতিতে ও এগোচ্ছে বাড়ির দিকে। এটা হতেই ধরপড় করে ঘুম থেকে উঠে বসলো স্তুতি। তারপরে পাশে শুয়ে থাকা শিউলিকে ঠেলে তুলল। এদিকে স্তুতির চিৎকারে সুদর্শন আর শিউলিও উঠে বসলো। দেখে স্তুতি গড়গড় করে সব বলে গেল যেটা দেখেছিল। শুনে শিউলি ওকে শুইয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সারাদিন মৃত্যুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলেই তুই এরকম স্বপ্ন দেখেছিস। এই নিয়ে আর চিন্তা করিস না। শিউলির কথা শুনে স্তুতির মন শান্ত হলো, তাই আবার ঘুমে চোখ জুড়িয়ে এলো। কিন্তু পরের দিন সকাল হতেই ওদের পুরো পাড়া উত্তাল হয়ে গেল এই খবরে যে রজতের স্ত্রী কবিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুনে স্তুতির হাত পা ঠান্ডা হয়ে গেল। শিউলি আর সুদর্শনও অবাক হয়ে গেল। এদিকে পুলিশ এসে কবিতার মৃতদেহ নিয়ে গেল। রজতকেও তারা অনেক প্রশ্ন টশ্ন করলো, কিন্তু রাতে যেহেতু সে নাইট ডিউটিতে ছিল তাই তার কোনো কিছুই জানার কথা নয় ভেবে আর বেশি বিরক্ত করলো না। এদিকে এই দিনটা স্তুতি, শিউলি আর সুদর্শনের কেটে গেল এই সব চিন্তা করতে করতেই। ওদের কিছুতেই মাথায় ঢুকলো না যে এত লোক থাকতে স্তুতি কি করে কবিতাকেই দেখলো। যা হোক, দিনটা কেটে যেতেই যখন শিউলি দেখলো যে স্তুতি সুস্থ স্বাভাবিক আছে, তখন শিবানী মায়ের কথা অনুযায়ী রুদ্রাক্ষটাকে ওর গলা থেকে খুলে নিল। তারপর পরের দিন সকাল হতেই ওরা তিনজন গিয়ে পৌঁছালো শিবানী মায়ের কাছে। স্তুতি শিউলিদের সাথে গেল, কারণ সেদিন রাতের স্বপ্নটাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন জমেছিল। যাই হোক, শিবানী মাকে গিয়ে সবকিছু জানাতেই সে রুদ্রাক্ষটাকে দেখিয়ে বলল, তুমি যদি রুদ্রাক্ষটাকে ভালো করে দেখো স্তুতি, তাহলে দেখতে পাবে যে রুদ্রাক্ষে একটা হালকা চির ধরেছে। এটা কিন্তু আগে ছিল না। তার মানে তোমার শরীর থেকে সত্যি আত্মা বেরিয়ে গিয়েছিল, যেটাকে এই রুদ্রাক্ষ আবার ফিরিয়ে নিয়ে এসেছে। সেই চেষ্টায় এতে চির ধরেছে। এই কারণেই কবিতার আত্মা তোমাকে বলেছিল যে তুমিও মারা গেছো, এবং সেই জন্যই ওর আত্মাকে দেখতে পাচ্ছ। তাই এটা ভেবো না যে তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন, ওটা বাস্তবেই হয়েছে। না হলে এত মানুষ থাকতে তুমি কবিতাকে কেন দেখবে? যাক, তোমার ফাঁড়া কেটে গেছে। এবার অপেক্ষা করো কয়েকটা দিন, তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাকে যা বললাম সেটা সত্যি। শিবানী মায়ের বাড়ি থেকে এই কথাগুলো শুনে আসার দিন কয়েক পরেই জানতে পারল স্তুতি, কবিতার পোস্টমর্টেমের রিপোর্ট বলছে রাত 2টো থেকে পৌনে 3টের মধ্যেই কবিতা মারা গিয়েছিল। এটা শোনার পরই ওর মনে পড়ে গেল যে ও সেদিন রাত যখন ধরপড় করে ঘুম থেকে উঠে বসেছিল, তখন ঘড়িতে 3টে 5 বেজেছিল। সঙ্গে সঙ্গে হিসেব করে নিল স্তুতি যে কবিতা তার মানে 2টো 35 বা 40 নাগাদ মারা গিয়েছিল, কারণ কবিতা ওকে ওই দিন বলেছিল যে ০.৫ ঘন্টা আগেই রজত ওকে খুন করেছে। যা হোক, এরপর আরো 15টা দিন কাটতে না কাটতেই এলো আসল চমকটা। সেদিন পুরো পাড়া দেখলো যে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল রজতকে। কারণ অফিসের সিসি ফুটেজে পুলিশ দেখতে পেরেছিল যে কবিতা মারা যাওয়ার রাতে রজত 1:30টা নাগাদ অফিস থেকে চুপি চুপি বেরিয়েছিল, তারপর রাত 3:30 নাগাদ আবার ঢুকেছিল অফিসে। এরপর দুদিন যেতে না যেতেই স্তুতিরা জানতে পারল যে রজত পুলিশের কাছে স্বীকার করেছে যে সেই কবিতার গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছিল, তারপর ওকে টাঙিয়ে দিয়েছিল সিলিং এর সাথে।
এই সন্দেহটা পুলিশের হয়েছিল কবিতার পোস্টমর্টেম রিপোর্ট দেখেই, তাই ওরা নড়েচড়ে বসেছিল। তখনই রজতের অফিসের সিসিটিভির ফুটেজ চেক করেছিল ওরা। যা হোক, এই স্বীকারোক্তির পর রজত এও বলেছিল যে অন্য একটা মেয়েকে সে ভালোবাসে এবং সেই জন্যই কবিতাকে খুন করেছিল। এইসব জানার পর স্তুতি যেটা বুঝতে পারল সেটা হলো শিবানী মায়ের মধ্যে সত্যি কিছু ক্ষমতা আছে। কিছু অসৎ মানুষ হয়তো আছে যারা মিথ্যে করে নিজেদের ক্ষমতার কথা রটায়, কিন্তু সবাই ভুল নয়। আর এটাও বুঝতে পারল যে পৃথিবীতে এমন বহু রহস্য আছে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।